আগের এপিসোডে দেখেছিলাম রাতে কারেন্ট চলে যাওয়ার পর পুষ্প মোমবাতি জ্বালিয়ে পেছন ফিরে দামড়ি বলে মেয়েটিকে দেখে। তার রক্তমাখা মুখের ভয়ানক চেহারা দেখে পুষ্প ভয়ে আতঙ্ক হয়ে যায়। কাল রাতের ঘটনার পর পুষ্পকে আর খুঁজে পাওয়া যায় না। সকালে পুলিশ এসে সার্চ করে কোনো কিছু পায় না। তাহলে শুরু করা যাক সিরিজের পরবর্তী এপিসোডগুলো। তারপর রাতে দামড়ি অতীনকে খাবার খাওয়ার জন্য ডাকে। অতীন বলে, আমার খিদে নেই, তুমি খেয়ে শুয়ে পড়ো। দামড়ি তখন অন্যরকম একটা আওয়াজে বলে, দাদাবাবু খেয়ে নাও বলছি। তখন অতীন খেতে বসে। তারপর দামড়ি বলে, দাদাবাবু মাকে পুজো দেবে না? অতীন তখন রেগে খাবার ছুঁড়ে ফেলে দেয়। অতীন মায়ের পুজো না দিয়ে খেতে বসে পড়েছে। এই কথাটা অতীন কিছুতেই মেনে নিতে পারছে না। দামড়ি বলে, দাদাবাবু তুমি স্নান করে এসো, মায়ের ভোগ আমি গুছিয়ে দিচ্ছি। অতীন স্নান সেরে মায়ের পুজো দেবার জন্য তৈরি হয়। অতীন তখন দেখে দামড়ি মায়ের পুজোর জন্য অনেক কিছু রান্না করেছে। সেখানে মাছ, মাংস আরও অনেক কিছু। আর দামড়ি সুন্দর করে ওই দেবী মূর্তিটাকে সাজিয়ে দেয়। তারপর অতীন পুজো করে তারপর খেতে বসে। দামড়ির রান্না করা খাবার খেয়ে অতীনের বমি পায়। আর অতীন খাবার ছেড়ে উঠে পড়ে। তারপর অতীনের মাঝরাতে ঘুম ভেঙে যায়। ঘুম থেকে উঠে অতীন আন্দাজ করে ঠাকুর ঘরে কেউ একটা আছে। ভেতরে ঢুকে অতীন দেখে দেবী মা অতীনের ভোগ গ্রহণ করেছে। এটা দেখে অতীনের চোখে জল এসে যায়। এতদিনের তপস্যার পর তার মা ভোগ গ্রহণ করেছে। তারপর অতীন দামড়িকে ডাকে। দামড়িও খুব খুশি হয়। তারপর অতীনের মনে খুব আনন্দ হয়, তার মা এতদিন পর ভোগ গ্রহণ করেছে। পরের দিন সকালে অতীন অফিসে যাওয়ার জন্য রেডি হয়। অতীনের মন অনেকটা শান্ত হয়। তারপর দামড়ি অতীনকে খাবার খেতে দেয়। দামড়ির হাতে রান্না করা খাবার খেয়ে অতীনের বমি পায়, কিন্তু অতীন কষ্ট হলেও সে খাবারটা খেয়ে নেয় আর অফিসে চলে যায়। এইভাবেই চলছিল অতীনের জীবন। প্রতিদিন দামড়ির হাতে রান্না করা খাবার খেয়ে অতীন অফিসে যায়। ফিরে এসে মায়ের পুজো করে। তারপর অতীন একদিন শ্মশানে গিয়ে অতীন মা মা বলে চিৎকার করে। তারপর একদিন ভবেশ অতীনের বাড়িতে আসে অতীনের সঙ্গে দেখা করতে। ভবেশ ভেতরে বুঝতে পারে বাড়িতে কেউ একটা পুজো করছে। ভবেশ অতীনের পুজোর ঘরে গিয়ে দেখে অতীন পাগলের মতো নাচছে আর মন্ত্র পড়ছে। ভবেশকে দেখে অতীন বলে, মা আমার ভোগ গ্রহণ করেছে কাকু। অতীন তখন রেগে গিয়ে ভবেশকে বলে, ডাকুন আপনার পুরোহিতকে, দেখে যাক মা আমাকে ভালোবাসে কিনা। ভবেশ অনেকটা ভয় পেয়ে যায়। ভবেশ বুঝতে পারে না অতীনকে কি করে এইসব থেকে বের করে আনবে। অতীন বলে, 2 সপ্তাহ হলো মা আমার ভোগ গ্রহণ করেছে। দামড়ির রান্নায় বিশেষ গুণ আছে, ও আসার পর থেকেই মা আমার ভোগ গ্রহণ করেছে। ভবেশ তখন সেখান থেকে বেরিয়ে আসে। ভবেশ দেওয়ালে সুবেশের দোকানে ক্যালেন্ডার দেখতে পায়। তখন সেখান থেকে সুবেশের ঠিকানা নিয়ে সুবেশের দোকানে পৌঁছে যায়। ভবেশ সুবেশকে ডেকে বলে, তোমার অতীনের সাথে লাস্ট কবে দেখা হয়েছিল? সুবেশ জানায়, দেবী মূর্তিটা নিয়ে যাওয়ার পর থেকে অতীনের সাথে আমার আর দেখা হয়নি। ভবেশ তখন সুবেশকে বলে, মূর্তিটা যেখান থেকে পেয়েছে সেখানে নিয়ে যেতে বলে। এদিকে অতীন অফিসে এসে টিফিনে দামড়ির পচা রান্না করা খাবার খেয়ে অতীন বমি করে। তখন অফিসের বস অতীনকে ডেকে কিছুদিনের জন্য অতীনকে ছুটি নিতে বলে, কারণ অফিসের বস বুঝতে পারে অতীনের শরীরটা ভালো নেই। আর এদিকে সুবেশ আর ভবেশ পৌঁছে যায় সেই পুরনো জমিদার বাড়িতে। তখন সেই পুরোহিতের সাথে কথা বলে মূর্তিটার পুরো রহস্য জানতে পারে। ভবেশ পুরোহিতকে জিজ্ঞেস করে, এটা কোন দেবীর মূর্তি? পুরোহিত মশাই বলে, দশমহাবিদ্যা নবমহাবিদ্যা মাতুণ্ডী। এদিকে অতীন অফিস থেকে ফিরে খাবার খাওয়ার জন্য একটা দোকানে 2টো রুটি অর্ডার করে। সেখানে একটা ভদ্রলোক বলে, আমায় আধখান রুটি দেবে, বড় খিদে পেয়েছে। অতীন তখন আধখানার বেশি রুটি ওই ভদ্রলোকটিকে দিয়ে দেয়। ভদ্রলোকটির নাম হলো কৃষ্ণানন্দ মৈত্র। তিনি তন্ত্রমন্ত্র নিয়ে বই লিখেছেন। এটা শুনে অতীন খুব খুশি হয় আর বলে, আপনি তন্ত্রমন্ত্র নিয়ে বই লিখেছেন? আপনি তন্ত্রমন্ত্র জানেন? তখন কৃষ্ণানন্দ অতীনের সামনে এসে অতীনকে একটা লকেটের মালা পরিয়ে দেয় আর বলে, এটা তোমার প্রাণভোমরা, এটা কোনো অবস্থায় খুলবে না। তারপরে লোকটি সেখান থেকে চলে যায়। তারপর অতীন বাড়ি এসে দেখে ঘরের জিনিসপত্র জামাকাপড় নোংরা হয়ে পড়ে রয়েছে। তারপর অতীন দামড়িকে গিয়ে বলে, কতদিন হয়ে গেল জামাকাপড় কাচনি আর নিজের ঘরের কি অবস্থা করে রেখেছো? দামড়ি বলে, আজ আমার শরীরটা খারাপ, তুমি মাকে ভোগ দিয়ে খেয়ে শুয়ে পড়ো। অতীন তখন সেখান থেকে চলে আসে। অতীন ওই লকেটটা পরার পর থেকে অতীন আগের মতো সুস্থ হতে শুরু করে। তারপর অতীন রাতে শোয়ার পর অতীন বুঝতে পারে তার ঘরে কেউ একটা ঘোরাঘুরি করছে। তারপর অতীন পেছন ফিরে কাউকে দেখতে পায় না। পরের দিন সকালে অতীন দামড়ির ঘরের সামনে গিয়ে দামড়িকে ডাকে। তারপর অতীন দরজায় বাড়ি মারতেই দরজাটি খুলে যায়। তারপর ভিতরে গিয়ে দেখে দামড়ি ঘরে নেই। তারপর অতীন ছাদে গিয়ে দেখে দামড়ি কী সব আঁকিবুকি করে লিখেছে। তারপর অতীন নিচে এসে দামড়িকে দেখতে পাই। অতীন তখন দামড়িকে বলে, ছাদের একই অবস্থা করে রেখেছো, এভাবে কি মানুষ থাকতে পারে? দামড়ি তখন একটা ভয়াবহ রূপ ধরে, কিন্তু অতীনের গলায় ওই লকেটটি থাকার কারণে
দামড়ি আবার স্বাভাবিক অবস্থায় ফিরে আসে। দামড়ি তখন বলে, আমি ছাদ পরিষ্কার করে দেবো দাদাবাবু। দামড়ি বলে, আজ ঠাকুর ঘরে গিয়ে দেখি মা ভোগ গ্রহণ করেনি। আমার রান্নায় কোনো খুঁত ছিল, তাই মা ভোগ গ্রহণ করেনি। তাই আমি ঠিক করেছি আজ অমাবস্যা, আজ মাকে মহাভোগ দেব। তুমি একটু দেরি করে ফিরবে দাদাবাবু, মাকে আজ খুশি করতেই হবে। তারপর অতীন স্বাভাবিকভাবে অফিসে যায়। অফিসের কলিগ থেকে বস অতীনকে দেখে অনেকটা খুশি হয়। তারপর এদিকে ভবেশ পুরোহিতের কাছ থেকে দেবী মূর্তির আরও কিছু জানতে চায়। পুরোহিত তখন বলে, বহু বছর আগে তিব্বতী সম্রাটের মুখোমুখি হয় তেনজিংয়ের সাথে। সেই সম্রাটের সবথেকে বড় শত্রু ছিল। তেনজিংয়ের একটা মেয়ে ছিল। তেনজিংয়ের মেয়ের সম্রাট তার দাসীকে দিয়ে খাবারে বিষ মিশিয়ে দেয়, কিন্তু সম্রাট জেনে যায় এক তন্ত্র সাধক তেনজিংয়ের মেয়ের বিষ নামিয়ে সুস্থ করে তুলেছে। সম্রাট তখন রেগে গিয়ে যুদ্ধ ঘোষণা করে। তারপর সম্রাটের এক দূত এসে জানায় সম্রাটের স্ত্রী পুত্র রক্তভূমি করছে। সম্রাট তখন শোনা মাত্রই সম্রাটও রক্তভূমি করে মারা যায়। তখন সম্রাটের পুরো পরিবার ধ্বংস হয়ে যায়। ওই তন্ত্র সাধকের জন্য সম্রাটের পুরো পরিবার ধ্বংস হলো। ভবেশ জানতে চায় এই তন্ত্র সাধক কে। পুরোহিত বলে, সে হলো এই জমিদার বাড়ির ছোট ছেলে। সে 30 বছর বয়সে নিরুদ্দেশ হয়ে যায়। তারপর ওই তন্ত্র সাধক তেনজিংয়ের মেয়েকে সুস্থ করে তোলে আর বলে ওই রাজাকে ধ্বংস করে দেবে। তখন ওই সাধক একটা মূর্তি তৈরি করতে বলে। তেনজিং সবচেয়ে বড় শিল্পীকে এনে মূর্তি তৈরি করায়। তারপর ওই সাধক মূর্তির প্রাণ প্রতিষ্ঠা করে আর দেবীর আরাধনায় রাজাকে রক্তভূমি করে মারে। পুরোহিত বলে, এই মূর্তি যদি কোনো খারাপ লোকের হাতে চলে যায় তাহলে অনেক বড় ক্ষতি হয়ে যাবে। ভবেশকে পুরোহিত বলে, আপনার বন্ধু ছেলে এই মূর্তি পুজো করে নিজের বিপদ নিজে ডেকে এনেছে। পুরোহিত জানায় আজকে অমাবস্যা, আজকে দিনেই অতীনের শেষ রাত হবে। ভবেশ তখন খুব ভয় পেয়ে যায়। ভবেশ পুরোহিতকে বলে, এই বিপদ থেকে বাঁচার উপায় কি? পুরোহিত বলে, অতীনের ওপর দেবী রেগে আছে, কারণ দেবীকে তন্ত্রমন্ত্র না জেনে অতীন পুজো করেছে। অতীনকে রাতে ওই দেবী মূর্তি অদ্ভুত স্বপ্ন দেখাবে, প্রিয়জনদের সাথে আলাদা হয়ে যাবে, সবসময় একা থাকবে। তারপর একটা পিশাচিনী তার উপর ভর করবে, তখন তাকে মেরে দেবীর কাছে সমর্পণ করবে। ভবেশ বলে, এই পিশাচিনীকে চেনার উপায় কি? পুরোহিত জানায় পিশাচিনী সাধারণ মানুষের রূপ ধরবে, যে কেউ তাকে ভয় করবে আর অতীনকে পচা নোংরা খাবার রান্না করে খাওয়াবে। সেই খাবার অতীন মুখ বুজে খাবে। এইসব কথা শুনে ভবেশ বুঝতে পারে পিশাচিনী আর কেউ না, সে হলো দামড়ি। তখন ভবেশ অতীনের কাছে চলে যায়। অতীন অফিস থেকে বাড়ি ফিরছিল। ভবেশ এসে দেখে অতীন আগের মতোই সুস্থ হয়ে গেছে। ভবেশ তখন অনেক খুশি হয়। অতীনকে বলে, সামনে তোমার খুব বিপদ। ভবেশ বলে, দামড়ি কোনো সাধারণ মেয়ে নয়, ও একটা পিশাচিনী। ভবেশ তারপর পুরোহিতের কাছ থেকে শুনে আসা ঘটনা সব কিছু অতীনকে খুলে বলে। সমস্ত ঘটনা শোনার পর অতীন বলে, আপনি যা বলছেন কাকু, তাহলে তো আমাদের বাড়িতে ঢোকাই উচিত নয়। ভবেশ বলে, আমাদের সামনাসামনি মোকাবেলা করতে হবে, নাহলে ও তোমার পিছু ছাড়বে না। তোমার ভয় নেই, আমি আছি। ভবেশ আর অতীন তখন বাড়ির ভেতরে যায়। ভিতরে গিয়ে দেখে দামড়ি একটি ভয়ঙ্কর রূপে দেখা দেয় আর অতীনকে বলে, দাদাবাবু মাকে ভোগ দেবে না? দামড়ি একটা কাটা হাত নিয়ে কিছু একটা রান্না করছে। হাতটার দিকে অতীন লক্ষ্য করে, এটা তার পুষ্পদির হাত। দামড়ি পুষ্পদিকে মেরে ফেলেছে। দামড়ি তখন অতীনের কাছে আসে। অতীন রেগে গিয়ে দামড়িকে মারতে যায়। ভবেশ আটকাতে গেলে ভবেশকে দামড়ি ফেলে দেয় আর ভবেশ তখন অজ্ঞান হয়ে যায়। দামড়ি তখন অতীনের গলা টিপে ধরে মারতে যায়, কিন্তু অতীনের গলায় ওই লকেটটি থাকার কারণে দামড়ি ছিটকে পড়ে যায়। ওই লকেটে একটি অদ্ভুত শক্তি রয়েছে। তারপর দামড়ি অতীনের ওপর মায়াবী শক্তি ব্যবহার করে আর কেউ একজন অতীনের কানে বলে ওঠে, লকেটটি খুলে ফেলো অতীন, খুলে ফেলো লকেটটা। অতীন তখন রেগে গিয়ে লকেটটি খুলে ফেলে আর তখন দামড়ি অতীনের গলা টিপে ধরে আর তখনই অতীনের চোখ পড়ে ওই লকেটটির ওপরে। অতীন লকেটটি হাতে আনার চেষ্টা করছিল কিন্তু পারছিল না। অবশেষে অতীন লকেটটি হাতে পায় আর লকেটটি দামড়ির কপালে ছোঁয়ায় আর ওই পিশাচিনী দামড়ি সঙ্গে সঙ্গে ধ্বংস হয়ে যায়। তার পরের দিন সকালে অতীন ওই দেবী মূর্তিটাকে গঙ্গার জলে ভাসিয়ে দেয়। ফেরার পথে অতীনের ফোনে অতীনের অফিসের কলিগ অনিমার মেসেজ আসে, অতীনকে ডিনারের জন্য ইনভাইট করেছে। অতীন তখন খুব খুশি হয়। অতীন আগে থেকেই অনিমাকে পছন্দ করত। তারপর অতীন ভবেশের সাথে দেখা করে। সেই দিনে ঘটনার পর ভবেশ অনেকটা অসুস্থ হয়ে পড়েছিল, তবে এখন অনেকটা সুস্থ। তারপর বেশ কিছুদিন পরে গঙ্গার ধারে দুটো ছেলে বসে থাকে আর তখনই ওই দেবী মূর্তিটা বলে ওঠে, আমার খিদে পেয়েছে, আমায় খেতে দে। আর ছেলেটি ভয় পেয়ে চিৎকার করে। আর এইখানে ওয়েব সিরিজটি সমাপ্ত হয়। এই সিরিজে আমরা বুঝতে পারি সিজন 2 আসতে পারে।
সিরিজটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো এক নতুন গল্প নিয়ে।